হাম ও উপসর্গে সিলেট বরিশালে 4 শিশু সহ সারা দেশে 7 শিশুর মৃত্যু। হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। জ্বালানি তেলের কারণে পণ্যের দাম অতিরিক্ত বাড়লে তদারকি, আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। বিচারকদের বদলি পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই, খুলনায় আইনমন্ত্রী। কোরবানি ঈদ সামনে রেখে বাড়ছে নিত্যপণ্য সহ বিভিন্ন মশলার দাম। বেশ কিছু সবজির দাম বাড়তি, স্বস্তি নেই মাছ ও ডিমের বাজারে। প্রায় 3 সপ্তাহ পর চালু হলো চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি। সৌদি থেকে অপরিশোধিত তেল আসায় 3টি ইউনিটেই চলছে উৎপাদন। দেশজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপন। কুষ্টিয়া, নওগাঁ, সিরাজগঞ্জে কবিগুরুর স্মৃতি বিজড়িত স্থানে নানা আয়োজন। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1494 জন। এদিকে হামের ভয়াবহ প্রকোপের রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চরম বেড সংকট। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। কিছু অধিকাংশ জায়গাতেই মিলছে না ভর্তি হওয়ার সুযোগ। শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ ও ডেডিকেটেড বেড না থাকায় চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সারা দেশের মতো বরিশাল বিভাগেও ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। হামে আক্রান্ত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও এক শিশু। বিভাগে চলতি বছরে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 29 জন। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, একটু জানাবেন হাসপাতালে বর্তমানে হামের প্রাদুর্ভাব কেমন দেখছেন? আমি একটু জানিয়ে রাখি, পুরো বিভাগ জুড়েই কিন্তু বরিশালের বিভাগ জুড়েই হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বরিশাল শেরেবাংলায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই দেখা যাচ্ছে 30-40 জন গড়ে শিশু ভর্তি হচ্ছে এই হামের উপসর্গ নিয়ে। হামের উপসর্গ না হলেও দেখা যাচ্ছে জ্বর, নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে। কিছুদিন পর তারা কিন্তু হামের যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে তাদেরকে পাঠানো হচ্ছে হামের উপসর্গ থাকার কারণে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে যে বেড রয়েছে সেই বেডগুলোতে কিন্তু আসলে সংকুলন হচ্ছে না, যে পরিমাণ রোগী রয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালের যে বারান্দার চিত্র, সেই বারান্দায়ও কিন্তু শিশুরা আসলে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে, কেননা শয্যা সংকট রয়েছে। এবং যে ওয়ার্ডগুলো আলাদা করা হয়েছে সেই ওয়ার্ডগুলোতেই শিশুরা চিকিৎসা নিচ্ছে, তবে সেই ওয়ার্ডগুলো বাড়ানো উচিত বলে মনে করছেন যারা রোগীর স্বজন রয়েছেন তারা। একটু জানিয়ে রাখি যে এবছর বরিশাল বিভাগে প্রায় 4000 শিশু কিন্তু এই হামে আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত 29 জন শিশু মারা গেছে। তার মধ্যে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই চলতি বছরে দেখা গেছে 16 জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং এই মুহূর্তে দেখছেন যে হাসপাতালের যে ওয়ার্ডগুলোর পাশের যে জায়গা, সেই জায়গাতেও কিন্তু রোগীরা বিছানা পেতে চিকিৎসা সেবা নিচ্ছে। চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের ভোগান্তির কথা না বললেও শয্যা সংকটের জন্য যে ভোগান্তি রোগীর স্বজনদের হচ্ছে সেটা তারা কিন্তু অভিযোগ করেছে। তবে চিকিৎসকরা বলছেন যে রোগীর চাপ বেড়েছে, যার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং পুরো বিভাগ জুড়েই কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে আসলে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসে উন্নত চিকিৎসার জন্য। সেক্ষেত্রে এখানে চাপটা সবসময় বেশি থাকে আর হামের উপদ্রব বাড়ায় কিংবা হামের প্রকোপ
বাড়ার কারণে কিন্তু সেই সমস্যাটারও বেশি দেখা যাচ্ছে এবং চিকিৎসকরাও কিছুটা হিমশিম খাচ্ছেন, কারণ প্রতিনিয়তই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং চিকিৎসকরা বলছেন যে তারা যে পরিমাণ রোগী আসছে সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করছে, তবে শয্যা সংকট যেটি রয়েছে সেটি কিন্তু কিছুটা প্রকট আকার ধারণ করেছে, কেননা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে শয্যা সংকট রয়েছে তার থেকে ৩-৪ গুণ বেশি রোগী কিন্তু সবসময় এখানে ভর্তি থাকে এবং হামের প্রাদুর্ভাব বাড়ার কারণে কিন্তু সেই রোগীর চাপ আরও বেড়েছে, যার কারণে কিন্তু শয্যা সংকট দেখা দিয়েছে এবং রোগীর স্বজনরা কিন্তু এই অভিযোগটি আমাদেরকে করছে। তো বরিশালের হামের সর্বশেষ ছিল এই আমার কাছে। মিম। বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অমিত হাসান। রাজশাহীতে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি ৩ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে ভবন নির্মাণ শেষ হলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা আর স্বাস্থ্য বিভাগের উদাসীনতায় চালু হচ্ছে না হাসপাতালটি। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালু করার আশ্বাস বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। বিস্তারিত জানাবেন মারুফ হাসান। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২.৫ একর জমির ওপর বিশেষায়িত শিশু হাসপাতালটির নির্মাণ শেষ হয় ২০২৩ সালের জুনে। এতে আইসিইউ, অপারেশন থিয়েটার, এক্স রে, সিটি স্ক্যান ও এমআরআই সহ আধুনিক সব সুবিধা রয়েছে, কিন্তু প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা আর স্বাস্থ্য বিভাগের উদাসীনতায় হাসপাতালটি এখনও আনুষ্ঠানিকভাবে চালু করা যায়নি। রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতাল ভবনের কোণে কোণে জমেছে ময়লা, আবর্জনা আর আগাছা। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংকটে অনেক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে কিংবা বারান্দায়। আইসিইউ বেড না পেয়ে অনেক শিশুর মৃত্যু হয়েছে, অভিযোগ স্বজনদের। হামবার হয়েছিল 11 দিন থেকে গেছি এখানে, 11 দিন থেকে বাড়ি যে 4 দিন হচ্ছে, ফের আবার এসেছি। হসপিটালটা আছে ওটা যেন চালু করা হয়, তাহলে সব শিশুরা ভালোভাবে চিকিৎসা পাবে, তারা নতুন জীবন ফিরে পাবে। প্রত্যেকটা দিনে অন্তত 2, 3, 5টা করে বাচ্চা মারা যাচ্ছে ডাক্তারের চিকিৎসার অভাবে। বিশেষায়িত এই হাসপাতালটি চালু হলে উত্তরাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের ওপর চাপ কমবে বলে জানান এই মুখপাত্র। আমাদের শিশু হাসপাতালটি 200 শয্যার যেটি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পড়ে রয়েছে, সেটি যদি আমরা খুব দ্রুত চালু করতে পারতাম তাহলে কিন্তু কিছুটা হলেও আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চাপটি কমে আসত। ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদন সহ বিভিন্ন ধাপ বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। এটা চালুকরণের জন্য এটাকে প্রথমে হস্তান্তর এটাকে গ্রহণ করা, তারপরে এটার বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে লজিস্টিক্স, জনবল এবং অন্যান্য অর্থনৈতিক চালুকরণ, প্রশাসনিক অনুমোদন, যে বিভিন্ন ধাপগুলো সেগুলো বাস্তবায়নের জন্য ধাপে ধাপে কাজগুলোকে প্রসিড করার জন্য স্যারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। মাননীয় সচিব মহোদয় এবং মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ভবনটি পরিদর্শনে আসেন এবং তারপর থেকে চালু করার ব্যাপারে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপুল অর্থের বিনিয়োগে গড়ে ওঠা এই বিশেষায়িত হাসপাতালটি কবে নাগাদ রোগাক্রান্ত শিশুদের উপকারে আসবে, এখন সেই অপেক্ষায় প্রহর গুনছে রাজশাহীবাসী। মারুফ হাসান, এখন রাজশাহী। জ্বালানি তেলের কারণে বাজারে পণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেলে তদারকির আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে সিলেটে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, মার্কিন চুক্তি বাস্তবায়নে কোনো ধারা দেশের স্বার্থে বিপক্ষে গেলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে। বাজার তো বাজারের মতো করেই চলে, এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য। বন্দরের এফিসিয়েন্সি বাড়ানোর দরকার, এই বিষয়টা আপনার সাথে সরকার পুরোপুরি একমত। সেই জন্য একটা কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিংয়ের জন্য একটা ডেনিশ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে ঊর্ধ্বমুখী মশলার বাজার, বিশেষ করে আদা ও রসুনের দাম চড়া। চট্টগ্রামে বেড়েছে ডিমের দাম। গবাদি পশুর খাদ্যের দাম, পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে ময়মনসিংহে বাড়তি গরুর মাংসের দর। অন্যদিকে বরিশালে চড়া মাছের বাজার। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদনে। ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন মশলার দাম। চট্টগ্রামের বাজারে বেড়েছে ডিম ও আদা রসুনের দাম। নগরের কর্ণফুলী বাজার ঘুরে দেখা যায় আদার দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে মানভেদে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৩০ থেকে ১৫০ টাকা। রসুনের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে ১৩৫ থেকে ১৫০ টাকায় ঠেকেছে। এই দাম বৃদ্ধি সব দোকানে আবার সমান নয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা জানান, এক এক বিক্রেতা এক এক পাইকারি দোকান থেকে ভিন্ন সময়ে পণ্য কেনায় খুচরা বাজারে এই দরের পার্থক্য তৈরি হয়েছে। ৩-৪ দিনের মধ্যে আপনার ২০ টাকা ৩০ টাকা কেজি প্রতি বেড়ে গেছে। পেঁয়াজটা আগের মতোই আছে, আর তেলের দাম বাড়ছে। এইভাবে যদি ঊর্ধ্বগতিতে দাম বাড়তে থাকে তাহলে তো আমরা কিছু কিনতে পারবো না। মশলা কোনোটাই কম নেই, শুধুমাত্র আমার মনে হয় যে পেঁয়াজটা একটু সহনীয় পর্যায়ে আছে। এদিকে সরগরম ময়মনসিংহের মেছুয়া বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা। অপরিবর্তিত রয়েছে কক সোনালী মুরগির দামও। এছাড়া কেজিতে ৫০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এখন কি বলবো, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বতন গতি, সেটা তো দেয়ালে পিঠ থাকার মতো। আমাদের খাবার থেকে গরুর খাবারের দাম বেশি। সরবরাহ কমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বরিশালের চড়া মাছের বাজার। সমুদ্রে নিষেধাজ্ঞার কারণে সরবরাহ কম থাকায় ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম বাড়তি। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে ইলিশ মাছের দাম। এছাড়া ১০ থেকে ৩০ টাকা বেড়েছে পোয়া, পাঙ্গাস, তেলাপিয়া সহ সব ধরনের মাছের দর। ইলিশ মাছ আগে বাজে ৮০০, সেই মাছ আজকে ১৪৫০-১৫০০ করে কেজি। নদীতে মাছ নেই, একদিকে অভিযান। মাছ না থাকলে তো দাম চড়া হইবেই। উৎসব এলেই বাজারে তদারকির অভাবে দাম বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে প্রশাসনের নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযানের দাবি জানিয়েছেন ক্রেতারা। শাহানা জাহান, এখন। ২৩ দিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে চালু হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সকালে শুরু হয় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম। ৩টি ইউনিটেই চলছে পরিশোধন প্রক্রিয়া। এতে দূর হয়েছে দেশে তেল সংকটের অনিশ্চয়তা। বিস্তারিত জানাবেন হোসেন জিয়াদ। অপরিশোধিত জ্বালানি তেলের সংকট কাটিয়ে শুক্রবার সকাল ৮টা ২৫ থেকে পূর্ণমাত্রায় শুরু হয়েছে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল পরিশোধন কার্যক্রম। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর পর পুনরায় সচল হয় রিফাইনারির সব ইউনিট। বর্তমানে প্রতিদিন প্রায় ৪ থেকে ৪.৫ হাজার টন ক্রুড অয়েল পরিশোধনে সক্ষম প্রতিষ্ঠানটি। জাহাজে আসা ১ লাখ টন ক্রুড অয়েল দিয়ে ২০ থেকে ২৫ দিন পরিশোধন চলবে বলে জানান কর্মকর্তারা। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ তেল বাজারে আসবে। আমাদের এখান থেকে প্রোডাকশন হলে আমাদের কাছ থেকে আমরা পাম্পিং করে মার্কেটিং কোম্পানিকে দিয়ে দেই ওদের শেয়ার অনুযায়ী। ২৪ ঘন্টা পরেই কোম্পানিগুলো মাল পাবে আর কি। ১ লাখ টন দিয়ে আমাদের ২৫-২৬ দিন যাবে, এর ভিতরে আর একটা চালান চলে আসবে ক্রুডের। বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান করা ক্রুড অয়েলবাহী জাহাজ নিনেমিয়া থেকে তেল খালাস কার্যক্রম চলছে পুরোদমে। কর্মকর্তারা জানান, মোট ২৭টি ট্রিপে এই তেল পরিবহন করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিদিন 2টি জাহাজে আসছে প্রায় ৮,০০০ টন ক্রুড অয়েল। পুরো খালাস কার্যক্রম শেষ হতে সময় লাগতে পারে আরও ৮ থেকে ৯ দিন। অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে আরও ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি ফসিল নামের আরেকটি জাহাজ সৌদি আরবের ফুজাইরা বন্দর থেকে ১০ মে রওনা দেবে। জাহাজটি ২২ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এবার দেশে তেল সংকটের পর এই প্রতিষ্ঠানটির মজুদ সক্ষমতা ৩ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী চলছে কাজও। নেক্সট পার্সেলটাও আমরা অলরেডি জাহাজ ঠিক করার জন্য আমাদের বিএসসিকে আমরা বলেছি এবং এটা তারা কাজ শুরু করেছে। সক্ষমতা বাড়ানোর ব্যাপারটা এখন এটা একটা আমাদের অন্যতম প্রায়োরিটি। এর আগে গত 14 এপ্রিল কাঁচামালের সংকটে রিফাইনারি বন্ধ হয়ে যায়। 4টি ইউনিটের মধ্যে 2টি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দেশের বেশিরভাগ এলাকায় জ্বালানি সংকট কাটলেও চাঁপাইনবাবগঞ্জের সংকট রয়েই গেছে। সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি লেগে থাকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি নিতে পারছে না। চাহিদার তুলনায় বরাদ্দ কম হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে দাবি পাম্প মালিকদের। আরো জানাবেন সোহান মাহমুদ। দাম বৃদ্ধির পর সারা দেশে জ্বালানি সংকটের ভোগান্তি কমলেও চাঁপাইনবাবগঞ্জে পরিস্থিতির উন্নতি হয়নি। জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে সরবরাহ কম হয়, কোথাও কোথাও পাম্প বন্ধ রাখা হয়েছে। আবার কিছু পাম্পে সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ডিজেল পাওয়া গেলেও বেশি সংকট পেট্রোল অকটেনে। আমাদের ভোগান্তি শুরু থেকে যেরকম ছিল ওইরকমই আছে, আমাদের কোনো ভোগান্তি কমে নাই। যতগুলো পাম্প ঘুরলাম একটা পাম্পে তেল দেয় না, এমনিতে সংকট সৃষ্টি হয়ে যাবে। দেখা যায় অনেক সময় তেল নিতে গেলে 3-4 ঘন্টা লেগে যায়, তখন কিন্তু তাদের কাজে কিন্তু হ্যাম্পার হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার চেষ্টা করছে, যার ফলে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সিন্ডিকেট, আসলে এটা একটা বড় সিন্ডিকেট ছাড়া কিছুই না। এক পাম্পে দিচ্ছে, আর এক পাম্পে দেয় না, ওই পাম্পে দিচ্ছে তো এই পাম্পে দেয় না। একসাথে যদি সবগুলো পাম্পে দিত তাহলে হয়তো এই ভোগান্তি আমরা পড়তাম না। সাইড থেকে মোটরসাইকেল ঢুকাই দিয়ে বসে আছে, অথচ আমরা এতগুলো লাইন, লাইনটা কত দূর গেছে হিসাব আছে? এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ আমরা এরকম দীর্ঘ লাইনই দেখতে পাই। এদিকে চাহিদার তুলনায় জ্বালানি তেলের বরাদ্দ অনেক কম হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি পেট্রোল পাম্প মালিক সমিতির। অন্যদিকে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানালেন চেম্বার অব কমার্সের নেতারা। সব পাম্পে তেল অ্যাভেলেবলভাবে দেওয়া হয়নি, আর আমাদেরকে এই অ্যাপসের মাধ্যমে ওই যে 500, 600, 700 টাকার তেল বিক্রি করার এটাই আমাদেরকে অর্ডার দিয়েছে। তা আমরা যদি এখন অ্যাভেলেবল তেলটা দিয়ে দিই তাহলে লোক পাম্পে এসে সিরিয়াল দিবে না। একবার তেল নিয়ে গেলে সে 15 দিনের মধ্যে আর তেল নিতে আসবে না। চাহিদার তুলনায় তারা কম পাচ্ছে, এই কারণেই এই সংকটটা দেখা দিয়েছে। এখানে আরও বেশি পরিমাণে দেওয়ার কথা। আপনারা যদি একসাথে তাদেরকে ডিওগুলো দেন তাইলে মানুষ একসাথে সব পাম্প থেকে নিবে, ক্রাইসিসটা হবে না। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। তেল মজুদ বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের যে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আমরা সবসময় এটা মনিটর করছি যে কেউ তেল মজুদ করছে কিনা। মজুদ যে 2-1 জায়গায় আমরা অভিযোগ পেয়েছি, আমরা অভিযানও চালিয়েছি, মোবাইল কোড করা হয়েছে। তো এটা আমরা সবসময় সার্বক্ষণিক মনিটরিং এর মধ্যে রাখতেছি। এজেন্সি পয়েন্টের তেলটা একটু এখন পাওয়া যাচ্ছে না, ফিলিং স্টেশনে তেলের কোনো সমস্যা নাই। দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জবাসীর। এখন চাঁপাইনবাবগঞ্জ। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, একটু পর ফিরবো। বিরতির পর ফিরে এলাম এখন জনপদে। বিচারকদের বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, একটি স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে চায় সরকার। সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এই বিচার বিভাগকে সঠিক গন্তব্যে আগামী দিনের জন্য যুগোপযোগী করার জন্য, স্বাধীন বিচার বিভাগ গঠন করার জন্য, স্বাধীন বিচারালয় গঠন করার জন্য, বিচার কার্যের স্বাধীনতা আনার জন্য একটি স্বচ্ছ, সুন্দর, মেধা প্রজ্ঞায় সমৃদ্ধ একটি বার প্রয়োজন। চট্টগ্রামের বাজিদ বোস্তামির রৌফাবাদে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে একদল অস্ত্রধারী। এ সময় এলোপাতাড়ি গুলিতে 12 বছরের এক শিশু আহত হয়েছে। পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। কাজী মাহফুজের প্রতিবেদন। ছোট্ট গলিতে পড়ে আছে ডেকোরেশন কর্মী হাসানের নিথর দেহ। বুক আর মাথায় বিদ্ধ বুলেটের ক্ষত জানান দিচ্ছে খুনিদের নৃশংসতা। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ নগরীর বায়েজিদ বোস্তামি রৌফাবাদ এলাকায় প্রকাশ্যেই এই হত্যাকাণ্ড চালায় মুখোশধারী 4 সন্ত্রাসী।
রাউজানের কদলপুর থেকে বোনের বাসায় বেড়াতে এসে খুনের শিকার হন হাসান। ঘটনার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হয় 12 বছরের শিশু রেশমি আক্তার। তবে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দোকানে ছিলাম, আমি মনে করছি আগুন যেরকম জ্বলে ভট 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 করে গুলি মারতেছে না, আমি এটা খেয়াল করি না, আমি মনে করছি আগুন লাগছে। আমরা এদের বিচার চাই, আমরা এদের বিচার চাই, ওর ফাঁসি চাই। আমরা সন্ত্রাসে গুলি করে মারি ফেলছে আমার ভাইকে। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হামলা তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যেহেতু ঘটনা একটা ঘটে গেছে, এটা আমরা একদম গুরুত্বের সাথে, আমরা সবাই আছি এখানে, আমরা গুরুত্বের সাথে এটাকে উদ্ঘাটন করবো ইনশাল্লাহ। এই ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও পুরো এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। মর্মান্তিক এই খুনের ঘটনায় এলাকায় বইছে শোকের ছায়া। এখন চট্টগ্রাম। লেবাননের বৈরুতে ইসরায়েলের বাহিনীর বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দীপালি বেগমের মরদেহ ফরিদপুরের গ্রামের বাড়িতে পৌঁছেছে। মৃত্যুর প্রায় 1 মাস পর শুক্রবার সকালে 7:30টার দিকে মরদেহ চর ভদ্রাসনের সালেপুরে পৌঁছায়। এ সময় স্বজনদের হাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহের জানাজা শেষ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়। তার বিস্তারিত প্রতিবেদনে। লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দীপালি বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বেলা 12টায় তার জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে ভোরে ফরিদপুরের চর ভদ্রাসনের মুন্সিচরের গ্রামের বাড়িতে পৌঁছায় দীপালির মরদেহ। এ সময় তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এই ওকাপ থেকে দিছে হলো মাইক্রো দিছিল, আর ইয়া থেকে মন্ত্রণালয় থেকে দিছিল হলো অ্যাম্বুলেন্স দিছিল। সে একজন রেমিটেন্স যোদ্ধা, সে দেশের জন্য বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত। মৃত্যুর 1 মাস পর বৃহস্পতিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দীপালির মরদেহ। সেখানে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গ্রামের পথে রওনা হন স্বজনরা। পরিবহন ও দাফন বাবদ আমরা 25,000 টাকা চেক দিয়েছি, পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকব। পরিবারের স্বপ্ন পূরণে বিদেশে পাড়ি জমিয়েছিলেন দীপালি বেগম, কিন্তু যুদ্ধের নির্মম বাস্তবতায় জীবনের ইতি টানতে হলো ভিন দেশের মাটিতে। এখন ফরিদপুর। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, একটু পর ফিরব। বিরতির পর ফিরে এলাম। এখন জনপদে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সারা দেশে চলছে নানা আয়োজন। সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও নওগাঁয় তার স্মৃতি বিজড়িত স্থানে উৎসবে সামিলে ভক্ত দর্শনার্থীরা। এসব অনুষ্ঠানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী অংশ নেন। বলেন, রবীন্দ্র জয়ন্তীর আয়োজন বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয় ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলা সাহিত্যের বহুমাত্রিক প্রতিভা, কালজয়ী লেখক, নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে এই আয়োজন ভক্তদের। 165তম জন্মজয়ন্তীতে তারই নানা সৃষ্টির পরিবেশনায় স্মরণ করা হয় তাকে। আর সেই জন্যই আমরা এই তার স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়ি থেকে প্রতি বছরের ন্যায় এবারও 3 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শাহজাদপুরের মানুষের একটা আত্মার মেলবন্ধন রয়েছে। 3 দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের 2 মন্ত্রী বলেন, রবীন্দ্র উৎসব কেবল শাহজাদপুর বা সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বরং সারা দেশের সংস্কৃতি মনা ও রবীন্দ্র প্রেমীদের জন্য মিলন মেলা। এর মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয়কে প্রজন্মের পর প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। স্মৃতি জড়িত এই পুঁজিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং বাংলাদেশের মানুষের যে সঙ্গীত, শিল্পকলা
এবং সংস্কৃতি চর্চার প্রতি যে আগ্রহ সেটাকে আমরা সবসময় জাগিয়ে রাখার জন্য কাজ করছি। রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া শহরের টেগোর লজে ছিল নানা আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। চলে সাংস্কৃতিক পরিবেশনা সহ আলোচনা। নওগাঁর আত্রাই উপজেলার পতিশর কাছারিবাড়িতে দেবেন্দ্র মঞ্চে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন জেলার 6টি আসনের সংসদ সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্রনাথের কৃষি চিন্তার কথা স্মরণ করে সরকারের ফ্যামিলি ও কৃষি কার্ডের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। আজকে রবীন্দ্রনাথের এখানে এসে তার কৃষি চিন্তার মধ্যে দিয়ে সেই কথা আমার মনে পড়ছে যে রবীন্দ্রনাথও ভেবেছিলেন যে কৃষকের অবস্থা কি পরিবর্তন করবে। আজকে ফ্যামিলি কার্ড করা হয়েছে মহিলাদের ক্ষমতায়ন করার জন্য। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য স্থান ছাড়া সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে তার জন্মজয়ন্তী উৎসব। নাজমুস সাকিব সামি, এখন। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন সমুদ্র নগরী কক্সবাজারে। এ নিয়ে আরও জানাতে সৈকতের লাবণী পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, ছুটির দিনে কেমন ভিড় দেখছেন সমুদ্র সৈকতে, একটু জানাবেন। মিম, সমুদ্রের অপূর্ব সন্ধ্যা উপভোগ করছে পর্যটকরা। বৈরী আবহাওয়া স্বাভাবিক হতে আবারও দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে আসছে পর্যটকরা। আমরা দেখতে পাচ্ছি সৈকতে সন্ধ্যায় পর্যটকরা সমুদ্রের নানা সৌন্দর্য উপভোগ করছে। যেহেতু সারাদিন তীব্র গরম পড়েছে, এই সময়টাতে পর্যটকরা একেবারে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, টানা এক সপ্তাহ ধরে কক্সবাজারে বৈরী আবহাওয়া ছিল এবং বৈরী আবহাওয়া স্বাভাবিক থাকায় পর্যটকদের তেমন আনাগোনা ছিল না। যদিও বা পর্যটকরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে এসে নানা আনন্দমুখর সময় পার করছে। একটু আগেও আমরা দেখতে পেয়েছি কক্সবাজার সৈকতের সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য। সৈকতের তীরে দাঁড়িয়ে অসংখ্য পর্যটকরা সৈকতের সূর্যাস্ত উপভোগ করছিলেন। যদিও বা গেল কয়েকদিন ধরে কক্সবাজার সৈকতের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন ছিল এবং মেঘাচ্ছন্ন সৈকতে কক্সবাজারে তেমন সৌন্দর্য দেখতে না পেলেও আজকে কক্সবাজার সৈকতের যে রূপ সেটি একেবারেই অপরূপ রূপে সেজেছে, যার কারণে পর্যটকরা দারুণভাবে কক্সবাজার সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন। এবং পাশাপাশি যেহেতু বৈরী আবহাওয়া স্বাভাবিক, সেহেতু দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন। সমুদ্র সবসময় সুন্দর, এই সমুদ্রের টানে একটু সময় পেলে পর্যটকরা ছুটে আসেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যা ঘনিয়ে আসার পরেও অসংখ্য পর্যটকরা সৈকতের তীরে দাঁড়িয়ে সমুদ্রের উত্তাল ঢেউ ও সমুদ্রের সৌন্দর্য দেখছেন। যদিও বা কক্সবাজার সৈকতে আজ সারাদিনই তীব্র গরম ছিল এবং তীব্র গরমের কারণে কক্সবাজার সৈকতে তেমন দিনের বেলায় পর্যটকের আনাগোনা না থাকলেও বিকেল নামতেই কক্সবাজার সৈকতে পর্যটকরা ছুটে আসছেন এবং সৈকতের নানা সৌন্দর্য তারা উপভোগ করছেন। সেই দৃশ্য আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সৈকতের সৌন্দর্য, বিশেষ করে সন্ধ্যার যে অপূর্ব সৌন্দর্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কক্সবাজার সৈকতের অপূর্ব সৌন্দর্য পর্যটকরা দারুণভাবে উপভোগ করছে এবং বৈরী আবহাওয়া স্বাভাবিক হতে আবারও পর্যটকে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। মিম, এ ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। মোর্শেদ, আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম আপনার মাধ্যমেই। এখন জনপদে নিচ্ছি আরেকটা বিরতি, একটু পর ফিরব। বিরতির পর ফিরে এলাম এখন জনপদে। ভোলায় প্রবাহমান সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এতে বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে কৃষি জমিতে দেখা দিয়েছে পানির সংকট, ব্যাহত হচ্ছে চাষাবাদ। খালের পানি ব্যবহার করা দুই পাড়ের হাজারো মানুষ পড়েছেন দুর্ভোগে। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টাঙ্গির খাল এটি, যে খাল একসময় ছিল এলাকার প্রাণ, পানির স্বাভাবিক প্রবাহ, সেচের ভরসা আর জীবিকার উৎস। বাঁধের কবলে পড়ে সেটি এখন দখলের মুখে। বাঁধের পাশাপাশি খালকে বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারার নামে মাটি কেটে বিক্রি করছেন ইটভাটায়। প্রভাবশালী মহলের এমন কর্মকাণ্ডে বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে চরম সংকটে পড়েছেন কৃষক ও খালের দুই পাড়ের বাসিন্দারা। এই দুই পাশে দুটো স্কিম আছে,
যেটা এরিদানে পানি দেওয়া হয়, ওখানে যদি এই খালটা বাদ দিয়ে রাখে তাহলে কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাব। যদি এই খাল বানিয়ে নেয় তাহলে আমাদের এই শাসাগো ক্ষয়ক্ষতি হইব এবং এই বাড়িঘরেরও ক্ষয়ক্ষতি হইব। কেন এই বাড়িঘর বর্ষাকালে ডুবিয়ে থাকে। শুধু পশ্চিম ইলিশার টাঙ্গীর খাল নয়, প্রভাবশালী মহলের মাছ চাষ ও অবৈধ দখলে বন্ধ রয়েছে সদর উপজেলার রাজাপুর, ইলিশা, বাপ্তা ও কাচিয়া ইউনিয়নের প্রায় ৩০ কিলোমিটার প্রবাহমান খাল। আর এরা বাঁধতে আসে আগো সাথের জন্য, এরা মাছ চাষ করবে এই জন্য। হ্যাগো মতন পানি বান্ধিয়া লইতেছে, এখন আমরা হেরা ব্যবসা করবে, আমার করে নামতে দিবে না। বান্ডা হন তো এই খালটা খনন করিয়া খারি হোক, যাতে জেলেদের অনেক উপকারের জন্য। খাল পরিদর্শন করে এসিল্যান্ড বলছেন, প্রবাহমান খালে বাদ দিয়ে কোনোভাবেই মাছ চাষে সুযোগ নেই। আর খালটির ইজারা বাতিলের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তো ওখানে গিয়ে আমি দুইটা ভেকু দিয়ে কাজ চলমান অবস্থা দেখতে পাই, মাছার মতো করে বাদ দেওয়া আর কি। তো আমি সাথে সাথে গিয়ে কাজটা বন্ধ করে দিই। পরবর্তীতে ওই যারা বাঁধের কাজ করতেছিলেন তারা আমাদের কাছে এসে জানায় যে ওই খালটা তারা ইজারা নিয়েছে। মন্ত্রণালয় থেকে এটি ইজারা দেওয়া হয়, এই বিষয়টি আমরা যাচাই করে দেখার জন্য আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে যাচাই করে দেখে যে এটি যদি জনস্বার্থে যদি প্রয়োজন হয় আমরা মন্ত্রণালয়ে এই বিষয়টি অবহিত করব এবং আমরা জানাবো এই বিষয়টি। জনস্বার্থের জন্য আমরা যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি আমরা করব। প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় টাঙ্গীর খাল সহ দখলকৃত সকল খাল পুনঃখনন করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেসব খাল খনন প্রয়োজন এবং এখানে অবৈধ স্থাপনা আছে সেগুলো চিহ্নিত করার প্রক্রিয়াটি চলমান রেখেছি। বোর্ড এবং মিনিস্ট্রি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পরপরই আমরা সেটা খালগুলো খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। খাল উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কৃষি উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। এখন ভোলা। নওগাঁর আত্রাই উপজেলার সড়ক ও গাইডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ উপজেলার স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি কাজটি তদারকির মাধ্যমে সঠিকভাবে সম্পন্ন করা। আব্বাস আলী তথ্য ছবিতে প্রতিবেদন। আত্রাই নদীর উত্তর তীরে অবস্থিত থলওলমা, ভাগসুন্দর ও বিশাগ্রাম, এ 3 গ্রামে প্রায় 3000 মানুষের বসবাস। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষায় নদীর পানির চাপে ভেঙে যায় মাটির এই সড়কটি। এতে চরম দুর্ভোগে পড়ে স্থানীয়রা। নওগাঁ জেলা উন্নয়ন প্রকল্প থেকে উপজেলার থলওলমা, বাইবিশা ভায়া ভাগসুন্দর পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে, যার মোট চুক্তি মূল্য 1,94,85,322 টাকা। কাজটি পেয়েছে নওগাঁর মানহা ট্রেডার্স। স্থানীয়দের অভিযোগ, গত 2 মাস ধরে চলা এই সংস্কার কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। পাশাপাশি সিমেন্টের পরিমাণ কম এবং নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগও রয়েছে। যে আমরা বললে তো এটা অতটা হবে না, ডিপার্টমেন্টে বললে কেন এটা মাঝে মাঝে গ্যাপ, তারাই ভালো বলতে পারবে। খারাপ কাজ না দিচ্ছেন না, কি খারাপ প্রতি বছর মাটি কাটা লাগে আমাদের। তো যারা এই কাজের দায়িত্ব যিনারা কর্মকর্তা যিনারা রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন, আমাদের প্রাণের রাস্তা, আমাদের হৃদয়ের রাস্তা, আমাদের একটা আবেদন এটা যেন এই রাস্তাটা ভালো হয়। যেহেতু এটা আমাদের নদী, আত্রাই নদী, এখানে পর্যাপ্ত পরিমাণে মাটি আছে। ওনারা এই সাবেক মাটিটা যেন না কাটে, একটু দূরে থেকে নিক, কিন্তু ওনারা তো কথা শুনতেছে না। ভেকুর কারণে গাইড ওয়ালের পাশ থেকে মনে করেন কিছু কিছু গাইড ওয়াল ভাঙ্গেও যাচ্ছে। এটা টিকা মনে করেন পিলারের কাছে থেকে মাটি যদি হেঁটে যায় তাহলে তো টিকা একটু কঠিনই। সমস্যা যে গাইড ওয়ালের সামনে থেকে মাটি টানাতে ধাক্কা খাওয়া, সামান্য এক জায়গায় ফাটল ধরছে আর কি। এ বিষয়ে কথা বলতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজ নেওয়ার কথা বলেন ঠিকাদার। এই রাস্তা পাকা হলে আমাদের 3 পাড়ার মানুষের অনেক জনকল্যাণের সুবিধা হবে আমরা আশা করি। সড়ক সংস্কারে বাইরে থেকে মাটি নিয়ে এসে ভরাট করার কোনো বরাদ্দ না থাকায় পাশ থেকে মাটি কাটা হচ্ছে। তবে এতে সড়কের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন এলজিডি প্রকৌশলী। গাইডওয়াল থেকে যথেষ্ট দূরে থেকে ওনারা শিফটিং করে দিচ্ছে আর কি মাটিগুলো, আর যার কারণে দেখা যাচ্ছে আমাদের গাইডওয়াল হেলে পড়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, শিফটিংয়ে মাটি দিলে ওই জায়গাটা কিন্তু আমাদের রাস্তার প্রস্থটাও বেড়ে যাচ্ছে। রাস্তার প্রস্থ বাড়লে রাস্তার স্ট্যাবিলিটি এমনি শোল্ডার যদি থাকে রাস্তার স্ট্যাবিলিটি এমনি বেড়ে যায় আর কি। সড়কটি সংস্কার হলে নদী ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে
এ 3 গ্রাম এগিয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকিতে সঠিকভাবে কাজটি সম্পূর্ণ করার দাবি এলাকাবাসীর। এখন নওগাঁ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/এখন tv।